পাকিস্তানের পাকামি যেভাবে ভারতীয় সেনাবাহিনী ঘুষিয়ে দিয়েছে সেটা নিয়ে বিভিন্ন রকম মিম শেয়ার হচ্ছে। এবং ভারত যখন পাকিস্তানকে মারছে, কার্যত তাদেরকে কবরে ঢুকিয়ে দিচ্ছে, তখন পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটা কোনো রকম কোনো ট্র্যাক করতে পারেনি। আর সেই নিয়ে যারা মিম শেয়ার করেন তারা একের পর এক মজাদার মিম বানাচ্ছেন, তারই একটা দেখালাম। কিন্তু ব্যাপারটা অতটা মজার জায়গায় নেই, ব্যাপারটা অত্যন্ত সিরিয়াস, এবং সে যেটা নিয়ে গোটা বিশ্বে এখন তোলপাড় হচ্ছে সেটা হচ্ছে যে ভারত এই অসাধ্য সাধনটা করলো কি করে। দেখুন, এখানে যাই হয়ে যাক, চীন কিন্তু তাদের অস্ত্র পাকিস্তানকে দিয়েছিল, এবং সেগুলো যতই চীনের দুবলা পাতলা মাল হোক না কেন, আলটিমেটলি সেগুলোর মধ্যে কিছু তো রণনীতি ছিল। কিন্তু সেখানে ভারতের কোনো একটা জায়গা তো তারা ডিটেক্ট করতে পারলো না। ভারত আরামসে গেল, ডিটেক্ট করলো, এবং একদম পার্টিকুলার পিন পয়েন্টে গিয়ে মেরে দিয়ে চলে এলো। এবং সেই জায়গা থেকে মোটামুটি ৪ মিনিট, পৌনে ৪ মিনিট করে একেকটা মিসাইল উড়েছে। আর ডিটেক্ট হলো না। এর কারণটা কি? সবাই কিন্তু মাথা খুঁড়ে ফেলছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, দেখুন, পাকিস্তান মরেছে, পাকিস্তানের ক্ষতি হয়েছে, এটা কারোর কিচ্ছু হেডাক এসে যায় না। এতদিন সবাই ভারতকে একটু পিছিয়ে থাকা দেশ মনে করত। মানে ধরুন আমেরিকা, রাশিয়া, চায়না এরা ভাবতো যে ভারত টেকনোলজিতে বোধহয় পিছিয়ে আছে। কিন্তু এই যুদ্ধের পর ভারতের যে টেকনোলজিটা হচ্ছে সেইটা নিয়ে কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে, বিশেষ করে পড়শি দেশ চীনের। রাশিয়া আমাদের বন্ধু দেশ, তাদের কিন্তু খুব একটা বেশি মাথা ব্যথা নেই, বরং তারা খুশি ভারত এতখানি উন্নতি করে ফেলেছে। অন্যদিকে আমেরিকাও কিন্তু এখন পাগলে গেছে, তারাও ভারতের সঙ্গে বিভিন্ন রকম ঝামেলা করছে, কিন্তু রাশিয়া খুশি। কিন্তু সব থেকে যেটা মুশকিলে পড়ে গেছে চীন। এয়ার স্ট্রাইকের আগে পাক ডিফেন্স সিস্টেম অচল, ভারতের প্রযুক্তিতে হতবাক চীন। দেখুন, ভারত এটা কিভাবে যুদ্ধটা করেছে, ভারত কিভাবে গিয়ে পাকিস্তানকে মেরেছে, অবভিয়াসলি তার কোনো টেকনিক্যাল খুঁটিনাটি ভারত শেয়ার করবে না। এগুলো হাই কনফিডেন্সিয়াল জিনিস। কেননা ভবিষ্যতে অন্য শত্রুর সঙ্গে যখন যুদ্ধ করতে হবে সেগুলোকে কাজে লাগানো হবে। সেই স্ট্র্যাটেজি যদি আমি গোটা বিশ্বকে বুক বাজিয়ে বলে দিই, তারা অ্যান্টিডোট বার করার চেষ্টা করবে, ফলে ভবিষ্যতে আমাদের সেনাবাহিনী সেখানে প্রবলেমে থাকবে। কিন্তু ভারত চুপ করে থাকলে কি হবে, এর অ্যানালিসিস কিন্তু প্রত্যেকটা দেশ করতে শুরু করে দিয়েছে। এবং সেখান থেকে চীন যেটা বলছে সেটা মারাত্মক। চীন বলছে ভারত এই যে স্যাটেলাইট মহাকাশের দিকে যে যতখানি এগিয়ে গেছে সেই জায়গাটা কিন্তু মারাত্মক। তার কারণ, এখানে যখন ভারত এই মিসাইলগুলো ছাড়ছে, এই ড্রোনগুলো ওড়াচ্ছে, তার আগে স্যাটেলাইটের মাধ্যমে নাকি পাকিস্তানের যে ডিফেন্স সিস্টেমটা আছে, মানে বকলমে যেটা চীনের ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম, সেটাকে পুরোপুরি পঙ্গু করে দিয়েছে। তারা যেন নড়তে চড়তে পারছে না, তারা কোনো রকম কোনো কিছু কাজ করতে পারছে না, পুরো এলাকাটা ফাঁকা হয়ে যাচ্ছে, আর ভারত সেই ফাঁক দিয়ে টুক করে গলে যাচ্ছে, গিয়ে একদম পিন পয়েন্টে গিয়ে মেরে আসছে। মানে ফরগেট অ্যাবাউট যে মিসাইল বা ড্রোন এইসব জিনিস, ভারত যখন ফাইটার জেট অব্দি তুলছে না, তখনও সেটাকে ডিটেক্ট করতে পারছে না পাকিস্তান। উল্টো দিকে পাকিস্তান যখন সামান্যতম কোনো মুভমেন্ট করেছে, ভারত কিন্তু প্রত্যেকটাকে ডিটেক্ট করে ফেলেছে। এবং ডিটেক্ট করে ফেলার ফলে সেগুলোকে আকাশে গিয়ে ফাটিয়ে দিয়েছে ভারত সমস্তটা। এবং এইটা চীন যেটা বার করছে, বা চীনের যেটা অ্যানালিসিস, যে এটা মহাকাশ গবেষণায় একটা মাত্রাতিরিক্ত জায়গায় সেখানে অসম্ভব দক্ষতা না দেখালে এই জায়গাটা হয় না। ফলে এই যে যুদ্ধ জয়টা হয়েছে, এটা শুধুমাত্র ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমান বাহিনী, ভারতীয় নৌবাহিনী, তাদের তো একটা ক্রেডিট রয়েছেই, ভারতীয় গোয়েন্দা দপ্তরের ক্রেডিট সবার রয়েছে। কিন্তু সবার আগে ভারতীয় বিজ্ঞানী, তাদের ক্রেডিটের কথাটা চীন কিন্তু বিশেষ করে বলছে। ভারত এই যে এতখানি রিফর্ম করে ফেলেছে, এবং অবভিয়াসলি সেটার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের ক্রেডিট যায়। তারা আসার পর থেকে যেভাবে সেখানে ফান্ড অ্যালোকেশন হয়েছে, কেননা যে কোনো জিনিসের ক্ষেত্রে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এই ফেজটা হচ্ছে সব থেকে ক্রিটিক্যাল। আমি কোনো কিছু নিয়ে রিসার্চ করছি মানেই সেখানে সাকসেস পাবো তা কিন্তু নয়। অর্থাৎ আমি পয়সাটা খরচ করছি, তার আলটিমেট আউটপুট নাও আসতে পারে, সেইটা জেনেও কিন্তু আমাদের রিসার্চটা করতে হয়। আর মোদী সরকার এই জায়গাটায় কোনো কার্পণ্য করেনি, আর তারই সুফল কিন্তু পেয়েছে ভারতবর্ষ। আর সেই জায়গাটা চীনের মতো শক্তিশালী আমাদের যারা পড়শি রয়েছে তাদেরকেও ভাবাচ্ছে। অর্থাৎ ওই ভারতের গেলাম, তার জায়গাটা দখল করে নিলাম, জোর করে ভারতে ঢুকে পড়লাম, যেটা এতদিন হয়ে এসছে, সেই জায়গা থেকে কিন্তু এবার ধীরে ধীরে বেরিয়ে আসছে। ভারত যে বিশ্ব শক্তিতে কতখানি জায়গায় চলে গেছে এই যুদ্ধটা প্রমাণ করে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, আরেকটা রিপোর্ট সেই জায়গাটাও কিন্তু মারাত্মক মারাত্মক উঠে আসছে, এবং সেখানেও কৃতিত্ব যাচ্ছে ভারতীয় বিজ্ঞানীদের। ইসরো, আমাদের যে স্পেস রিসার্চ অর্গানাইজেশন রয়েছে, সেই ইসরোর কথাই বারবার উঠে আসছে। অপারেশন সিঁদুরের মাঝেই আকাশে খেল দেখাচ্ছে ইসরোর স্যাটেলাইট। পাকিস্তান তো বটেই, ভয়ে কাঁটা চীন। কি ঘটনা ঘটেছে? ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে, চীন কিছুদিন আগে যে জিনিসটা করে দেখিয়েছিল, মহাকাশে ডগ ফাইট, সেটা ভারতবর্ষ এবার করে দেখালো। কি এই ডগ ফাইট?
ডগ ফাইট মানে শুনেই বোঝা যাচ্ছে যে দুটো কুকুরের লড়াই এই জিনিসটাকে, কিন্তু এটা হচ্ছে কোড নেম। আসল জিনিস যেটা হচ্ছে মহাকাশে যে স্যাটেলাইটগুলো পাঠানো হয়, সেই স্যাটেলাইটগুলো তার নিজস্ব কাজ, নিজস্ব রিসার্চের জন্য যায়। কেউ গিয়ে আবহাওয়ার খবর দেয়, কেউ গিয়ে বিভিন্ন রকম বিজ্ঞানীদের ব্যাপার থাকে, তারা সেইগুলোকে রিড করেন। তো এবার যেটা ভারতবর্ষ করেছে, যেটা আমরা সাধারণত ওই ২৬শে জানুয়ারি দেখতে অভ্যস্ত। আমাদের ফাইটার জেটগুলো করে। দুটো প্লেন দুদিকে এগিয়ে আসছে। একদম কাছাকাছি এসে স্যাট করে উল্টো দিকে ঘুরে গেল। একে অপরের ডিগবাজি খাচ্ছে। বিভিন্ন রকম কারসাজি তারা দেখাচ্ছেন এবং আমরা দেখে অবাক হয়ে যাই। ঠিক সেই জিনিসটাই করেছে এবার কারা? স্যাটেলাইট। দুটো স্যাটেলাইটের মধ্যে সেই জিনিসটা করেছে যেটাকে বলা হচ্ছে ডগ ফাইট। এবং সবথেকে যেটা আ মানে বিস্ময়ের ব্যাপার বলবো আমি। সেটা হচ্ছে এই যখন এরা ডগ ফাইটটা করছে, দুটো স্যাটেলাইট করছে, মানে দুটো ফাইটার জেট যেভাবে করে ঠিক সেই ধরনের বিভিন্ন রকম তারা করেছে। একে অপরের মধ্যে অনেক কিছু আদান-প্রদান হয়েছে। দুজনে একের কাছাকাছি এসেছে, উল্টো দিকে ঘুরে গেছে, এ নিচে এসছে, ও উপরে গেছে। এই জিনিসটা করেছে। তখন এই স্যাটেলাইট গুলোর স্পিড ছিল ২৯,০০০ কিলোমিটার প্রতি ঘন্টা। এই স্পিডে তারা এই জিনিসটা করেছে। চিন্তারও বাইরে, মানে বিস্মিত হয়ে যাচ্ছে সকলে যে এই স্পিডের মধ্যে ভারতবর্ষ এটা করেছে। এবং সবথেকে মজার কথা, এটা ওই স্পেডএক্স বলে একটা মিশন করেছিল, সেইখানে করেছে। যে স্যাটেলাইট দুটোর মধ্যে এই পরীক্ষা-নিরীক্ষা ভারতীয় বিজ্ঞানীরা করেছেন, মহাকাশ বিজ্ঞানীরা করেছেন, সেই মিশনে মানে ওই ডগ ফাইট করার জন্য এই স্যাটেলাইট গুলোকে পাঠানোই হয়নি। তাদের অন্য কাজে পাঠানো হয়েছিল। সেই কাজ তারা সময়ের আগে কমপ্লিট করে ফেলেছে। এখন তাদের মধ্যে জ্বালানি বেঁচে আছে। সুতরাং জ্বালানি বেঁচে আছে, কি করব? শুধু মহাকাশে রেখে নষ্ট করব? তখন ওই ডগ ফাইটের রিস্কটা করেছে। কেননা ফার্স্ট টাইম করছে, সেটা ক্র্যাশ করে যেতে পারে, অনেক কিছু প্রবলেম হয়ে যেতে পারে। কিন্তু কোনো কিছু ব্যাপার নেই। যেহেতু কাজ আমাদের শেষ হয়ে গেছে, মিশন শেষ হয়ে গেছে, সুতরাং ওই জায়গায় সেটা করো। এবার এই জায়গাটা কেন ইম্পোর্টেন্ট? দুটো কারণে ইম্পোর্টেন্ট। এক, আগামী দিনের যুদ্ধটা কিন্তু সবটাই মহাকাশের উপর হতে চলেছে। স্যাটেলাইটের উপর নির্ভর। যার স্যাটেলাইট যত বেশি শক্তিশালী হবে, সে কিন্তু তত বেশি অ্যাডভান্টেজ পাবে। যেরকম করে পাকিস্তানে অকেজো করে দিয়ে ভারতবর্ষের সমস্তটা মেরে দিয়ে চলে এলো বলে চীন রিপোর্ট প্রকাশ করছে। তো মহাকাশে কোনো কিছু করছে মানে আমি রিমোটটা, আমার যে কন্ট্রোলটা সেটা আমার পৃথিবীতে রয়েছে, আমার ভারতবর্ষে রয়েছে। এবং মহাকাশে হচ্ছে মানে কয়েকশো কিলোমিটার দূরে হচ্ছে। এবং সেটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমাকে সেই কন্ট্রোলিংটা করতে হচ্ছে। এটা মুখের কথা নয়। শুনতে যতখানি সহজ মনে হচ্ছে, টেকনোলজির দিক থেকে, বিজ্ঞান গবেষণার দিক থেকে ততখানি এটা ক্রিটিক্যাল। ফলে পৃথিবীর খুব, খুব অল্প সংখ্যক দেশের কাছে এই জিনিসটা রয়েছে এবং ভারত সেই এলিট ক্লাসে চলে গেল। মহাকাশে এতখানি দূরে থেকেও এত নিট কন্ট্রোল করতে যদি ভারতবর্ষ পারে, তাহলে আগামী দিনে কোনো একটা স্যাটেলাইট হচ্ছে, তাকে যদি আমাকে রিফুয়েলিং করতে হয়, তাকে যদি আমাকে কোনো কিছু এক্সট্রা প্যারামিটার তাতে যোগ করতে হয়, তাতে কোনো রকম কোনো লজিস্টিক সাপোর্ট দিতে হয়, সেইটা অবধি ভারতবর্ষ করতে পারবে। আর এইটা যত বেশি করে হচ্ছে, তত কিন্তু চীন কাটা হচ্ছে। কেননা ভারত যদি ওই জায়গাটায় সত্যিই এগিয়ে যায়, চীন যেটা চুপি করে, ভারতও কিন্তু সেই জায়গাটা তৈরি করে দেয়। ভারত কিন্তু সমানে, সমানে টক্কর দিচ্ছে। ফলে চীনের ওই দাদাগিরি, চীনের ওই চোখ রাঙানি, ওই জিনিস চলবে না। পাকিস্তান, বাংলাদেশ এরা তো ওই চাপ্পর মারলে বসে যাওয়ার মতো জায়গা হয়ে যাবে। এরা কোনো ধর্তব্যের মধ্যেই আসছে না। ভারতের কাছাকাছি ইমিডিয়েট যেটা অত্যন্ত কঠিন প্রতিপক্ষ সেই চীন, তারাও কিন্তু এবার ভারতের এই মহাকাশ গবেষণার দিক, এই দিকটাকে নিয়ে রীতিমতো সমঝে চলছে। আরেকটা বিষয় যেটা পাকিস্তান এবার বার করে আনছে, যেটা বারবারই হচ্ছে যে ভারতের মিসাইল হামলা কেন আটকাতে পারল না পাকিস্তান? বারবার যেটা পাকিস্তান বলছে যে চীনের যে রেডার গুলো ছিল সেগুলো আগে বারবার তারা টেস্ট করেছে, চীন তাদেরকে কনফার্ম করেছে, কিন্তু একটা ভারতের যে মিসাইল যেটা উড়েছে সেটা প্রায় ৩.৫ মিনিট, ৩ মিনিট ৪৪ সেকেন্ড, যেটা লেটেস্ট সব থেকে দূরত্ব গেছে সেটা উড়েছে। কিন্তু এতখানি সময় পাওয়ার পরও সেটা ডিটেক্ট করতে পারলো না। একটা তো মহাকাশের দিক চীন তুলে এনেছে, কিন্তু পাকিস্তান যে রিপোর্টটা দিচ্ছে সেটা আরো মারাত্মক। বলছে ভারতবর্ষ এই মিসাইলগুলো এয়ার টু এয়ার করেনি। তাদের যে ডিফেন্স সিস্টেমটা আছে সেটা হচ্ছে সারফেস টু সারফেস। অর্থাৎ যদি আমি জমি থেকে, কোনো একটা ল্যান্ড থেকে আমি একটা মিসাইল ছাড়ি, তাহলে আমাকে ১ম এ মিসাইলটাকে উঠতে হবে এবং উঠে তারপর সেখানে ল্যান্ড করতে হবে। যেটা পাকিস্তান করেছিল, যে কারণে ভারত প্রত্যেকটা ডিটেক্ট করেছে এবং সেগুলোকে পটাপট মেরে নামিয়েছে। পাকিস্তানের সিস্টেমটা ওইটার জন্যই পুরোপুরি রেডি ছিল। কিন্তু ভারত যেটা করেছে, সেটা করেছে এয়ার টু ল্যান্ড, এয়ার টু সারফেস তারা মিসাইল করেছে। অর্থাৎ অনেকেই বলছিলেন না যে এই রাফাল গুলো কিনে মোদি কি করছে? ওগুলো কি মোদির বাড়ির সামনে চক্কর কাটাবার জন্য করেছে? এই ধরনের সব কথাবার্তা বলছিলেন। তো যেটা পাকিস্তানের দাবি, আবারও বলছি ভারত কিন্তু কোনো রকম কোনো কিছু বার করছে না এবং করবেও না এবং করা উচিতও নয়।
সত্যিই তো আমাদের যেটা কনফিডেন্সিয়াল ব্যাপার আছে, আমরা শত্রুকে জানাবো কেন? আমাদের সেনাবাহিনীর এইভাবেই বারবার জয়ী হোক, আমাদের শত্রুপক্ষের মুখে বারবার এইভাবেই চুনকালি পড়ুক, আমরা সেটাই চাই। কিন্তু ওই বললাম অন্যান্য দেশ তারা কিন্তু পুরোপুরি তথ্যটা বার করে নিয়ে আসছে। তো বলছে এখানে এটা মারা হয়েছে এয়ার থেকে, এবং এয়ার থেকে যখন মারা হয়েছে তখন যে গতিতে গেছে সেই গতিটা হচ্ছে আলোর থেকেও এই শব্দের থেকেও ৩ গুণ বেশি গতি। অত হাই হাই গতির, অত হাই স্পিডের যে মিসাইল, এগুলো ডিটেক্ট করতে পারেনি। এবং ২ নম্বর কথা, যেহেতু এটা এয়ার থেকে এসেছে, আরো বেশি ডিটেক্ট করতে পারেনি। অ্যান্ড যেটা ভারতীয় বিজ্ঞানীরা করে দিয়েছেন, সেটা হচ্ছে এটা যখন লঞ্চ হচ্ছে তখন এয়ার থেকে উপর থেকে মেরেছে। কিন্তু যখন ভেতরে ঢুকে গেছে, পাকিস্তানের ভেতরে ঢুকে গেছে, তখন কিন্তু ল্যান্ডের খুব কাছ দিয়ে, খুব নিচ দিয়ে এগুলো উড়েছে। এবং যখনই অত নিচ দিয়ে এগুলো উড়েছে না, তখন এগুলোকে ডিটেক্ট করতে পারেনি। পাকিস্তান এখনো যে এয়ার ডিফেন্স সিস্টেমটা ইউজ করছে সেগুলো কিন্তু হাই রেঞ্জের, যেগুলো উপর দিয়ে যাবে, কয়েক কিলোমিটার উপর দিয়ে যাবে, সেইগুলোকে তারা কিন্তু ডিটেক্ট করে ফেলবে। উপর থেকে আসছে আমরা দেখতে পাচ্ছি বা সেটা করতে। কিন্তু যেগুলো এরকম মাটির কাছাকাছি দিয়ে উড়বে, সেইগুলো কিন্তু ডিটেক্ট করার মতো জায়গায় তারা নেই। ফলে ভারত খুব লো রেঞ্জে, খুব হাই স্পিডে গিয়ে এটা মেরেছে। এবং এই যে টেকনোলজিটা ইউজ করেছে, এইটাকে ডিফেন্ড করার মতো কোনো ডিফেন্স সিস্টেমই পাকিস্তানের ছিল না। এখন চীন এই জায়গাটা ডেভেলপ করেছে কিনা সেটা পাকিস্তান জানে না। কিন্তু পাকিস্তানের বক্তব্য যে চীনের কাছ থেকে তারা যখন নিয়েছিল তখন কিন্তু ওটা তাদের বেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম ছিল। সেটাকে পুরোপুরি স্তব্ধ করে দিয়ে এবং মিসাইলটাকে এত আপগ্রেড করে মেরেছে বলে ভারত এত পিন পয়েন্টে মারতে পেরেছে এবং তাদের এত ক্ষতি করেছে। অফিসিয়ালি স্বীকার করছে না। কিন্তু তাদের যারা যুদ্ধ বিশেষজ্ঞ রয়েছে, তাদের যারা এই সাংবাদিক যারা একটু আধটু মুখ খোলেন, তারা কিন্তু এই তথ্যগুলো সামনে নিয়ে সমস্ত কিছু চলে আসছে। ফলে ওভারঅল ভারত যেটা যুদ্ধটা করেছে সেটা দেখিয়েছে যে যুদ্ধ এখন আর ওই শুধু গাদা বন্দুক নিয়ে আমি আমার বর্ডারে চলে গেলাম আর ঢাই 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 করে গুলি ছুড়লাম, ওদিক থেকে গুলি এলো, ওই যুদ্ধ এখন আর নেই। যুদ্ধ এখন টেকনোলজি, যুদ্ধ এখন মহাকাশ। এবং এই দুটো জায়গাতেই মোদী সরকার যে পরিমাণ তারা অর্থ ঢেলেছে, যে পরিমাণ রিসার্চের স্কোপ দিয়েছে, এবং ভারতীয় বিজ্ঞানীরাও সেই জায়গাটার পূর্ণ পূর্ণ মর্যাদা রেখেছেন এবং সেই ব্রিলিয়ান্সটা তারা দেখিয়েছেন। এবং তার ফলে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী, ভারতীয় এয়ারফোর্স এবং তার পাশাপাশি ভারতীয় বিজ্ঞানীরা, ভারতীয় গোয়েন্দা সংস্থা, বর্ডার সিকিউরিটি ফোর্স, প্রত্যেকে এত সিনক্রোনাইজেশনে একটা কাজটা করেছেন যে ভারতের কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি এরা করতে পারেনি। ভারত যেখানে যেটা চেয়েছে সেখানে সেইটাকে স্ম্যাশ করে দিয়ে এসছে। এবং এইখানেই দেখিয়ে দিচ্ছে যে যুদ্ধের ময়দানে ভারত কিন্তু কার্যত অপ্রতিরোধ্য। হয়তো যুদ্ধাস্ত্রের দিক থেকে ভারত এখনো কিছুটা পিছিয়ে রয়েছে, যে কারণে ভারতের সেনাবাহিনীর র‍্যাংকিং ৪। কিন্তু এই টেকনোলজিক্যাল যে জায়গাটা ভারতবর্ষ দেখিয়ে দিল, সেখানে ভারতকে সত্যিই আর ৪ এ রাখা যায় নাকি আরো বেশি আপগ্রেডেড হয়ে গেছে, সেই নিয়ে কিন্তু চর্চা শুরু হয়ে গেছে। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ জায়গা, ভারতকে রীতিমতো সমীহের চোখে, সম্ভ্রমের চোখে দেখতে শুরু করেছে চীন। এবং ভারতকে নিয়ে চীনের মতো দেশ, তাদেরও কিন্তু আতঙ্কটা ক্রমশ বাড়ছে। কি বলবেন নরেন্দ্র মোদীর জামানায় ভারতবর্ষের এই যে ট্রান্সফরমেশন যুদ্ধের ক্ষেত্রে? সেই জায়গা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।